হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট বেসিক্যালি আজকে ক্লাসে আমরা হচ্ছে এবিটিএ মাধ্যমিকের যে টেস্ট পেপার বেরিয়েছে আমাদের 2023-24 সেই টেস্ট পেপার থেকেই বেসিক্যালি ফিজিক্যাল সায়েন্সের 459 পেজ আমরা শুরু করব। ঠিক আছে, তো বেসিক্যালি প্রত্যেকটা ক্লাসের মতো আজকে ক্লাসেও আমরা বিভাগ ক থেকেই শুরু করব, বিভাগ খ থেকে শুরু করব না। ঠিক আছে, যাতে তোমাদের হচ্ছে 1 বাই 1 প্রত্যেকটা করতে পারো। ঠিক আছে, তো বেসিক্যালি না সেরকম কোনো ব্যাপার না, আমরা হচ্ছে বিভাগ ক থেকেই প্রত্যেক ক্লাসে শুরু করি। ঠিক আছে, কারণ হচ্ছে এটা ফার্স্ট, সেই জন্য। ওকে, আচ্ছা, তো স্টুডেন্ট বেসিক্যালি হচ্ছে আমরা বিভাগ ক থেকেই শুরু করব, কিন্তু তার আগে তোমাদের যেটা বলা সেটা হচ্ছে তোমাদের মধ্যে যারা নতুন তারা হচ্ছে অবশ্যই বঙ্গ পাঠশালাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। বিকজ অফ তো স্টুডেন্ট এই ধরনের কন্টেন্ট যেগুলো তোমাদের জন্য হেল্পফুল, তো সেগুলো হচ্ছে 1 বাই 1 হচ্ছে আমরা এক এক করে হচ্ছে আপলোড করছি প্রত্যেকটা, তো সেগুলো হচ্ছে প্রত্যেকটা নোটিফিকেশন বেসিক্যালি তোমাদের কাছে চলে যাবে। ঠিক আছে, তো সেই কারণেই কিন্তু তোমাদের অবশ্যই বলছি যে সাবস্ক্রাইব করে রাখো, কারণ হচ্ছে এই নোটিফিকেশনগুলো নাহলে কিন্তু মিস করে যাবে। ওকে, তো বেসিক্যালি আমরা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো পার্টি হচ্ছে করছিলাম, তার মধ্যে আজকের ক্লাসে আমরা বেসিক্যালি ফিজিক্যাল সায়েন্স নিয়েই ডিসকাস করব। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট ফার্স্ট ইয়ার আমরা চলে আসি বিভাগ ক। তো বিভাগ ক তে ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, 1.1 এ বলেছে গ্রিন হাউস গ্যাস নয় জলীয় বাষ্প, অক্সিজেন, মিথেন এবং কার্বন ডাই অক্সাইড। তো এটা ভালো করে খেয়াল করো, কারণ এই ধরনের কোয়েশ্চেন বা এই কোয়েশ্চেনটাই বলা যেতে পারে যে অনেকবার কিন্তু রিপিট হয়েছে। ঠিক আছে, তাহলে গ্রিন হাউস গ্যাস নয়, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অক্সিজেন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে অক্সিজেন কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি অপশন বি। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেনে চলে আসে, বলেছে কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়। তো বেসিক্যালি কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে সরলরৈখিক হবে না, মানে সমীকরণ নয় অ্যাকচুয়ালি লেখচিত্র। তো সেক্ষেত্রে আমাদের পিভি লেখচিত্র যেটা, বা এখানে আমাদের পিভি তো দেয়নি, ভি দিয়েছে আগে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন ডি, ভিপি হচ্ছে লেখচিত্র আমাদের সরলরৈখিক নয়, মানে একটা সরল রেখা আকারে হবে না, এটা একটা এরকম বক্র রেখা আকারে হচ্ছে হবে। ঠিক আছে, কেমন হয় সেই পিভি লেখচিত্র আমরা বলেছিলাম এই ধরনের হচ্ছে সমপরাবৃত্ত হয়। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। তারপর বলেছে এসটিপিতে কি বলেছে, এসটিপিতে 11.2, তাই তো, বা 11.2 লিটার হচ্ছে CO2 এর ভর। তো বেসিক্যালি দেখো আমরা বলেছিলাম যে কোনো গ্যাসের 1 মোলের ভর হয় কত, 22.4। তাহলে সেক্ষেত্রে 1 মোল CO2 বলতে 44 গ্রামকে বোঝায়, কিন্তু এখানে দেখো 22.4 এর হাফ করে দিয়েছে, মানে 11.2, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমাদের 44 গ্রামটাও হাফ হয়ে যাবে কত, 22 গ্রাম। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপর বলেছে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে। তো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক যদি হচ্ছে কে হয়, তাহলে তাপীয় রোধাঙ্ক কত হবে, রোধাঙ্ক বেসিক্যালি হয়ে যাবে আমাদের 1/k। কেন? কারণ আমরা জানি বেসিক্যালি রোধাঙ্ক ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্ক যখন নিচে থাকে, সেটাই যখন আমাদের জিজ্ঞেস করে যে তাপ পরিবাহিতাঙ্ক ইজ ইকুয়াল টু কত রোধাঙ্ক, তখন সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে তাপ পরিবাহিতাঙ্ক ইজ ইকুয়াল টু 1/k হচ্ছে, এটা হচ্ছে তার রোধাঙ্ক। বোঝা গেল? তো এটা খেয়াল রাখতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসছে গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়। তো গাড়ির হেডলাইটে কোন ধরনের কি বলেছে, উত্তল দর্পণ, সমতল দর্পণ, অবতল দর্পণ, আর কোনোটাই নয়। তো বেসিক্যালি গাড়ির হেডলাইটে বেসিক্যালি আমাদের হেডলাইট যেটা থাকে তার পিছনে দেখবে এইভাবে হচ্ছে দর্পণ থাকে, এবং এইরকম জায়গা হচ্ছে হেডলাইটটা লাগানো থাকে। ঠিক আছে, যার ফলে এখান থেকে যে আলোটা সামনের দিকে যাচ্ছে সেটা তো যাচ্ছে, কিন্তু এই পাশ থেকে যদি কোনো আলো হচ্ছে বের হয়, ঠিক আছে, সেই আলোটাও যাতে হচ্ছে সামনে এই দিকে হচ্ছে প্রতিফলিত হয়ে আবার এই দিকে যেতে পারে, তার জন্য এই ধরনের হচ্ছে দর্পণ থাকে। আর এই দর্পণটা দেখে কি মনে হচ্ছে, ভিতরের দিকে কি একটু ঢুকে আছে, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, অবতল দর্পণ। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ। তাহলে সাদা আলো যখন হচ্ছে বিশ্লিষ্ট হয় তখন দুটো বর্ণ হয়, তাই মানে সরি 7টা বর্ণ হয়। তাহলে একদম প্রান্তে কোনটা থাকে, বেগুনি থাকে আর লাল থাকে। তাই দেখো এটা বেগুনি আর সবুজ, মানে বেসিক্যালি সবুজ হয়ে আছে, সবুজ হবে এটা, বেগুনি আর কমলা, নীল আর আকাশী, আর লাল আর বেগুনি। তো বেসিক্যালি আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে কিউ আধান আনতে ডাব্লু পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব হবে। ঠিক আছে, তো বেসিক্যালি ওই বিন্দুর বিভব কি হবে, মানে আমাদের ভি বলেছে, তাই তো। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি বলেছিলাম, ডাব্লিউ বাই কিউ। সেক্ষেত্রে আমাদের ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ কোথায় আছে, বি তে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওই বিন্দুর বিভব কত, ডাব্লিউ বাই কিউ। বোঝা গেল? তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, আমরা বলেছি তড়িৎ প্রবাহের সময় এবং প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে, যদি সময় অর্ধেক হয়ে যায় এবং প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে যায়, সেক্ষেত্রে তাপ কি হবে, তাপও সেক্ষেত্রে কিন্তু কি হবে, 1/4 গুণ হচ্ছে কমে যাবে। এবার তোমার মনে হতে পারে কেন, কারণ এখানে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই হবে, সেটা কি, সেটা হলো আমাদের জুলের তাপের সূত্র। বোঝা গেল? তো বেসিক্যালি আমরা জুলের সূত্র অনুসারে কি পেয়েছি, এইচ ইজ ইকুয়াল টু আইআরটি, তাই তো। তো সেক্ষেত্রে আমাদের এইচ বলতে অ্যাকচুয়ালি হিট, তাই তো, হিটের সাথে এগুলো সবই হচ্ছে সমানুপাতিক সম্পর্কে থাকে, তাই তো। হিটের সাথে হচ্ছে আই আর টি। তো বেসিক্যালি আই হচ্ছে প্রবাহ মাত্রা। ঠিক আছে, তো আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর আমরা এখানে লিখছি না, টি হচ্ছে সময়।
তো সেই জন্য হচ্ছে টি লিখছি। তাহলে আই আর টি, তাহলে তাপের সাথে হচ্ছে আই এবং টি দুটোই কি থাকে, সমানুপাত সম্পর্কে থাকে। তাহলে এটাও হাফ হয়ে যাচ্ছে, এটাও হাফ হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কতটা কমে যাচ্ছে, 1/4 কমে যাচ্ছে। তাহলে আমরা কত গুণ তাপ কমে যাবে, তাপ কমে যাবে সেটা 1/4 গুণ আকারে হচ্ছে তাপ কমে যাবে। বোঝা গেল? তো এটা খেয়াল রাখো। তারপরে বলেছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, ইউ মানে হচ্ছে ইউরেনিয়াম 238 হচ্ছে ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা 92 থেকে একটি আলফা কণা নির্গত হলে অপত্য পরমাণুটি কি হবে। তো বেসিক্যালি ইউ হচ্ছে 238 এবং 92 থেকে একটি আলফা কণা যদি নির্গত হয়ে যায়, তাহলে আমাদের বেসিক্যালি আলফা কণার জন্য আমরা যেটা জানি যে আলফা কণা নির্গত হলে মানে ভর সংখ্যা 4 একক কমে যায় এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে। তাহলে ভর সংখ্যা 238 থেকে কমে হয়ে যাবে 234। তো কোথায় আছে 234? তো বেসিক্যালি সবার মধ্যেই 234 দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এখানে সবার আবার 90ও দেওয়া আছে। যাই হোক, এক্ষেত্রে দেখে হচ্ছে আর আমরা বুঝতে পারবো না এখান থেকে, যেহেতু 90 234 সবার মধ্যে করা আছে, কিন্তু যে পরমাণুটি উৎপন্ন হবে সেটি কি, থোরিয়ামের। সেক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে আসি। বলেছে মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে। তো মৌলের বেসিক্যালি আমাদের পারমাণবিক সংখ্যার ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে। ঠিক আছে, এখানে যদি বলা হয় যে হচ্ছে মেন্ডেলের পর্যায় সারণী বা হচ্ছে পুরনো যে পর্যায় সারণী ছিল, সেই মেন্ডেলের পর্যায় সারণী হচ্ছে কোন ধর্মের ভিত্তিতে গড়ে উঠেছে, এটা যদি আমি কোয়েশ্চেন করি তাহলে সেটা অ্যান্সার কোনটা হবে, অবশ্যই যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলে আসি আমি নেক্সট কোয়েশ্চেনে। বলেছে প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান মানে সমযোজী বন্ধন দেখা যায়। ঠিক আছে, কার মধ্যে দেখা যায়, লিথিয়াম হাইড্রাইড মানে LiH, হাইড্রোজেন ক্লোরাইড HCl, সোডিয়াম ক্লোরাইড NaCl আর ক্যালসিয়াম ক্লোরাইড মানে CaO, সরি ক্যালসিয়াম অক্সাইড CaO। তাহলে এগুলোর মধ্যে প্রত্যেকটাতেই দেখো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের আয়নীয় বন্ধন দেখা যায়। তো সেক্ষেত্রে তড়িৎযোজী বন্ধন, কিন্তু একমাত্র হাইড্রোজেন ক্লোরাইড যেটা HCl, এটা কিন্তু একমাত্র হচ্ছে আমাদের সমযোজী বন্ধন হয়। ঠিক আছে, যদি বলে দিত জলীয় HCl তাহলে কিন্তু হতো না। বোঝা গেল? যেহেতু জলীয় বলে দেয়নি, সেক্ষেত্রে আমাদের HCl শুধু, তাহলে সেক্ষেত্রে আমরা বলি এটা কি, সমযোজী। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট। এরপরে বলেছে কি প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে যেটা তড়িৎ বিশ্লেষণ খুব ভালো করতে পারে, কোনটা হবে এখানে আমাদের NaOH। কেন? কারণ বেসিক্যালি NaOH হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কারণ হচ্ছে এটা Na+ এবং OH- এ খুব দ্রুত ভেঙে যায়। কিন্তু বাকিগুলো যেরকম NH4OH, তারপর H2CO3, ঠিক আছে, CH3COOH, এইগুলো প্রত্যেকটা নামগুলো একটু আমরা জেনে নিই। প্রথমে আছে NH4OH মানে এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। তো এক্ষেত্রে আমাদের H2CO3 এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, এটাও একটা মৃদু অ্যাসিড। ঠিক আছে, যে কারণে হচ্ছে এটা দ্রুত হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করতে পারে না। CH3COOH এটা হচ্ছে একটা মৃদু হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে কি আমাদের অ্যাসিটিক অ্যাসিড। তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা মৃদু অ্যাসিড, তাই দ্রুত তড়িৎ বিশ্লেষক মানে দ্রুত তড়িৎ বিশ্লেষণ করতে পারে না। সেক্ষেত্রে NaOH Na+OH- এ দ্রুত ভেঙে যেতে পারে এবং দ্রুত তড়িৎ বিশ্লেষণ ঘটাতে পারে। তারপরে আসছে দেখো CuSO4, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে। তো কপার সালফেটের জলীয় দ্রবণে হচ্ছে অতিরিক্ত পরিমাণ যদি জলীয় অ্যামোনিয়া হচ্ছে যোগ করা হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে উৎপন্ন দ্রবণের রং কি হবে, গাঢ় নীল হবে। ঠিক আছে, কারণ এই ধরনের রিয়াকশন গুলো আমরা ক্লাসে হচ্ছে করেছিলাম, তো এই জন্য হচ্ছে এগুলো খেয়াল রাখতে হবে আমাদের। কপার সালফেটের যে জলীয় দ্রবণ তার মধ্যে বেসিক্যালি কপার সালফেটের জলীয় দ্রবণের কালার কি হয় বলতো, এটা সবুজ হয়। ঠিক আছে, তো এর মধ্যে যদি অ্যামোনিয়া যোগ করা হয়, ঠিক আছে, এবং জলীয় অ্যামোনিয়া বলেছে, তাহলে সেটা কি ক্ষারীয় প্রকৃতির। যখনই যোগ করা হবে তখনই দ্রবণের বর্ণ সবুজ থেকে বেসিক্যালি গাঢ় নীল হয়ে যাবে। ঠিক আছে, অনেকটা কালচে কালচে মতো। ঠিক আছে, তো এটা বেসিক্যালি নীলই থাকে, ঠিক আছে, কিন্তু গাঢ় হয়ে যায় ওই জন্য কালচে মতো দেখায়। তো এটা হচ্ছে আমাদের গাঢ় নীল হবে। ওকে, ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক, তো বেসিক্যালি আমাদের জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন। ওকে, নিচের কোনটি অ্যামিনো কার্যকরী মূলকের সংকেত। তো বেসিক্যালি নিচের কোনটি অ্যামিনো কার্যকরী মূলকের সংকেত। অ্যামিনো গ্রুপ মানে কি NH2 গ্রুপকে বোঝায়, তো সেক্ষেত্রে আমাদের NH2 অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবারে চলে আসি আমরা বিভাগ খ। তো বেসিক্যালি বিভাগ খ তে আমাদের কোয়েশ্চেন থাকে, এগুলো অ্যান্সার করতে হয়, তাই তো। তো দেখো এখানে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো আমরা আগের পেজে হচ্ছে রিপিট করেছি। ঠিক আছে, তো আগের ক্লাসগুলো যারা করেছো তারা অবশ্যই হচ্ছে এগুলো হচ্ছে পারবে। বায়োগ্যাসের মূল উপাদান কি। তো বায়োগ্যাসের মূল উপাদান কি, মিথেন। ঠিক আছে, এবং এখানে কোন ব্যাকটেরিয়া কাজ করে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া, বেসিক্যালি জৈব বিভিন্ন ধরনের জৈব পদার্থ সেগুলোকে ভেঙে দেয়, দিয়ে হচ্ছে মিথেন উৎপন্ন করে। ঠিক আছে, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো কি, মেসোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে কাঠকয়লা, পেট্রোল এবং ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি। তো এর মধ্যে বেসিক্যালি আমাদের পেট্রোল হচ্ছে জীবাশ্ম জ্বালানি। ওকে, অনেকেই দেখো অনেকে কাঠকয়লাটাকে ভুল করে, কিন্তু কাঠকয়লাটা বেসিক্যালি আমাদের কয়লা নয়। ঠিক আছে, এটা কি কাঠকয়লা বলতে আমরা বাইরে যে হচ্ছে কয়লা মানে কাঠকে হচ্ছে দহনের ফলে যে কয়লা পাওয়া যায় সেটাকে কাঠকয়লা বলা হয়। বুঝা গেল? তাহলে সেক্ষেত্রে কাঠকয়লা কিন্তু হচ্ছে কোনো ধরনের জীবাশ্ম জ্বালানি নয়।
ওকে, তাহলে এখানে পেট্রোলটা একমাত্র কিন্তু জীবাশ্ম জ্বালানি, আর ইথানল এটাও ঠিক একইভাবে মিথেন যেরকম একটা গ্যাস উৎপন্ন হয় জৈব পদার্থ পচনের ফলে, ঠিক একইভাবে এখানে একটা তরল পাওয়া যায়, ঠিক আছে, যেটা জ্বালানি হিসেবে কাজ করে, সেটা হচ্ছে ইথানল। বোঝা গেল? তাহলে এটা সেক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি কিন্তু নয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসে আমরা পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। তাহলে এখানে দেখো সমীকরণে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে এম রাশির একক কি? তাহলে এম বেসিক্যালি হচ্ছে এখানে, এটা যদি ভালো করে আমরা খেয়াল করি আমরা দেখব ডাব্লিউ কে আমরা কি বলেছিলাম যে প্রদত্ত ভর, কোনো একটি সমীকরণ অনুযায়ী যদি আমাদের কোনো একটি মৌলের হচ্ছে কোনো একটি মৌলের যদি ভর দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে প্রদত্ত। আর এমটা কি? এম হচ্ছে বেসিক্যালি আমাদের গ্রাম আণবিক হচ্ছে ভর। বোঝা গেল? তাহলে গ্রাম আণবিক ভর বলতে পারি আমরা গ্রাম মোল ভর। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে এম রাশিটির একক জিজ্ঞেস করেছে, সেই জন্য আমরা একক কি লিখবো? গ্রাম পার মোল। ঠিক আছে, কারণ প্রতি গ্রামে কত মোল করে হচ্ছে ওই অণু আছে সেটাই হচ্ছে বেসিক্যালি এখান থেকে বোঝা যায়। সেখানে এম রাশির একক কি হবে? গ্রাম পার মোল। ওকে, তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। কি বলেছে দেখো, বলেছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যে লেখো। একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়। তো বেসিক্যালি আমাদের একই চাপ ও উষ্ণতায় বলেছে সব গ্যাসের মোলার আয়তন একই হয়, এটা আমরা আগেও পেয়েছিলাম। তো একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয় না, কারণ এখানে বেসিক্যালি যে অণুগুলো থাকে অণুর সংখ্যা সমান হতে পারে কিন্তু মোলার আয়তন একই নয়। কেন? কারণ বেসিক্যালি কিন্তু এখানে আমাদের যে মোলার আয়তন সেটা হচ্ছে পদার্থের যে মানে অণুর যে আকার সেগুলোর উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ হচ্ছে অণু থাকে একটি গ্যাসের মধ্যে, তো সেই অণুগুলোর আকারের উপর ডিপেন্ড করে, সেই জন্য এটা কখনোই একই হয় না। বোঝা গেল? তারপর হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। তো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? 1/273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? 1/273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পার দিচ্ছি, আর যদি পার না দিই তখন কিন্তু আমরা লিখবো হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। বোঝা গেল? তো এটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে লেখো। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0। তো এটা মিথ্যে, কারণ আদর্শ পরিবাহী হচ্ছে হলে তার যে তাপ পরিবাহিতাঙ্ক 0 হবে, মানে কোনো তাপ উৎপন্ন হবে না, এটা মিথ্যে। কারণ আদর্শ পরিবাহী হলে তার মধ্যেও কিন্তু তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা মিথ্যে হয়ে যাবে। তারপর বলেছে দেখো অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? তো বেসিক্যালি অবতল লেন্স কিন্তু সর্বদা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, যে কোনো বস্তু যদি হচ্ছে আমরা নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে তাদের সবসময় ক্ষুদ্র মানে ছোট প্রতিবিম্ব হচ্ছে গঠন করবে, এবং সেটা অবশ্যই হচ্ছে অসৎ এবং সমশীর্ষ হবে। ঠিক আছে, তারপরে নেক্সট কোয়েশ্চেন বলেছে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে। তো এটা খেয়াল করবে, ঘন মাধ্যম বলেছে সেখান থেকে লঘুতে যাচ্ছে, তাহলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? তো দেখো আপতন কোণ যেটা সেটা ঘন মাধ্যম, তাই তো? এটা যদি আমরা নিয়ে নিই তাহলে এটা হচ্ছে, যদি আমরা অভিলম্ব নিয়ে নিই তাহলে এই যে আলোটা পড়ছে এটা কি ঘন মাধ্যম থেকে আসছে, তাহলে এটা যে কোণ করবে এখান থেকে যখন হচ্ছে লঘু মাধ্যম, এটা কি লঘু মাধ্যম এই পুরোটা নিচেরটা, তাহলে সেক্ষেত্রে এখানে অভিলম্ব থেকে কি হবে? দূরে সরে যাবে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে যে কোণটা হবে সেটা কি বড় হবে। তাহলে এক্ষেত্রে নিচে যেটা হচ্ছে এটা কি প্রতিসরণ, তাহলে প্রতিসরণ কোণ এখানে কি হবে? বড় হবে। তাহলে আমরা কি লিখবো? আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে প্রতিসরণ কোণটির মান সবসময় বড় হয়। বোঝা গেল? এটা খেয়াল রাখতে হবে, কিন্তু যদি এটা উল্টে যেত তাহলে কিন্তু অ্যান্সারটাও উল্টে হতো। ঠিক আছে, এটাও খেয়াল রাখতে হবে। ওকে, তারপর রয়েছে ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? তো বেসিক্যালি দেখো ডায়নামোতে হচ্ছে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং কি রূপ? তো আন্তর্জাতিক নিয়ম অনুসারে আমাদের নিউট্রাল তার যেটা সেটার বর্ণ সবসময় নীল হওয়া উচিত। বোঝা গেল? তারপর আছে আমাদের লিউকোমিয়া চিকিৎসার জন্য কোন তেজস্ক্রিয় পরমাণুটি ব্যবহৃত হয়? তো বেসিক্যালি আমাদের লিউকোমিয়া বলতে অ্যাকচুয়ালি কি ক্যান্সারকে বোঝায়। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের ক্যান্সারের চিকিৎসার জন্য কিন্তু কোবাল্ট হচ্ছে যে তেজস্ক্রিয় মৌল সেটাকে হচ্ছে ব্যবহার করা হয়। ওকে, তাহলে এখানে কোবাল্ট 60 এই পরমাণুটা হচ্ছে মানে এই তেজস্ক্রিয় যে পরমাণু যেটা কোবাল্টের সেটাকে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসি, বলেছে নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন চলে আসে, আমরা বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? বলেছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনগুলো আমরা জানি? যেগুলো দ্বিতীয় শ্রেণীতে থাকে। তো দ্বিতীয় শ্রেণীতে এখানে কি ফ্লুরিন, জিঙ্ক, ক্যালসিয়াম, তার সাথে অ্যালুমিনিয়াম। তো বেসিক্যালি আমাদের ক্যালসিয়াম থাকছে দ্বিতীয় শ্রেণীতে, তাহলে এটা আমাদের সি হয়ে যাবে। তারপরে হচ্ছে প্যাকিং ফয়েল প্রস্তুতি। বেসিক্যালি প্যাকিং করার জন্য যে ফয়েল, ফয়েল কি দিয়ে তৈরি হয়? অ্যালুমিনিয়াম। তাহলে সেক্ষেত্রে আমরা প্যাকিং ফয়েল তৈরি হয় কি থেকে? অ্যালুমিনিয়াম। তাহলে এটা এল এর সাথে ঠিক হবে। তীব্রতম হচ্ছে জারক। আচ্ছা, এটা জারক কা হয়ে গেছে, অ্যাকচুয়ালি হতে হবে জারক। ঠিক আছে, তাহলে তীব্রতম জারক, জারক মৌল কোনটি? এফ। ঠিক আছে, মানে হচ্ছে ফ্লুরিন হচ্ছে তীব্রতম হচ্ছে জারক মৌল। ওকে, তারপর হচ্ছে জার্মান সিলভারের একটি উপাদান। জার্মান সিলভারের উপাদান কি? বেসিক্যালি জার্মান সিলভারের মধ্যে যে উপাদানটা থাকে সেটা হলো জিঙ্ক। ঠিক আছে, লাস্ট এটাই পড়ে আছে, তাহলে এটা হবে জিঙ্ক।
তো এখানে আমরা নিচে হচ্ছে এটার সাথে আমরা অপশনগুলো নিচে মিলিয়ে নিতে পারো তোমরা, ঠিক আছে, প্রত্যেকটা অ্যান্সার এক এক করে। তারপর চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলেছে H2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। H2 মানে হচ্ছে হাইড্রোজেনের যে লুইস ডট চিত্র সেটা হচ্ছে দেখাতে বলেছে। তো হাইড্রোজেন বেসিক্যালি হচ্ছে দুটো করে হচ্ছে ইলেকট্রন দিয়ে নিজেদের মধ্যে এইভাবে বন্ধন গঠন করে। কারণ দেখো হাইড্রোজেন বেসিক্যালি নিজেদের কাছে একটা করে ইলেকট্রন থাকে, ঠিক আছে। এবার যদি দুটো ইলেকট্রন একে অপরের সাথে শেয়ার করে, ঠিক আছে, তাহলে নিজেদের কি এই হাইড্রোজেনেরও দুটো হয়ে যাচ্ছে, এরও আবার দুটো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার ফলে এরা হচ্ছে নিকটবর্তী যে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আছে যেটাকে আমরা হিলিয়াম বলি, তো হিলিয়ামের মতো এটা হচ্ছে মানে ইলেকট্রন বিন্যাস লাভ করে। সেক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন তখন নিজেরা কি বন্ধন গঠন করতে পারে এবং সেক্ষেত্রে একটি সুস্থিত হচ্ছে যৌগ গঠন হয়, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন কি H2 অণু বা গ্যাস আকারে যখন অবস্থান করে নিজেদের মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে হচ্ছে গঠন করে। এবং এর লুইস ডট গঠনটা কেমন হবে, ঠিক এই ধরনের হবে এর লুইস ডট গঠন। বোঝা গেল? চলে আসি নেক্সট কোশ্চেনে। আমরা বলেছি তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। তো তড়িৎ বিশ্লেষণে আমাদের ডিসি বা সমপ্রবাহ বেসিক্যালি তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে কি বলেছে, সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। তো বেসিক্যালি দেখো সিইউ যখন হচ্ছে আমরা বেসিক্যালি তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করছি এবং কপার সালফেটের জলীয় দ্রবণ, তখন বেসিক্যালি আমাদের কপার সালফেটের জলীয় দ্রবণে কপারকে কিন্তু যেহেতু ব্যবহার করা হচ্ছে এটা সবসময় কোথায় ব্যবহার হবে, অ্যানোডে। এবার অ্যানোডে বেসিক্যালি এটা কি করবে, Cu2+ উৎপন্ন করবে আয়ন। আর এই Cu2+ তখন কিন্তু বা Cu+ আয়ন উৎপন্ন করতে পারে। তো সেক্ষেত্রে এটা কিন্তু চলে যাবে আমাদের হচ্ছে ক্যাথোডের দিকে। বোঝা গেল? কারণ ক্যাথোড কি ক্যাটায়ন গ্রহণ করে, তো সেক্ষেত্রে এখানে Cu2+ কি ক্যাটায়ন হয়ে যাচ্ছে, তো এই ক্যাটায়ন তখন চলে যাবে ক্যাথোডের দিকে। বোঝা গেল? এবং গিয়ে তখন ক্যাথোডের উপর জমা হবে, ঠিক আছে। এরপর চলে আসো, তারপর কি বলেছে দেখো, বলেছে রূপার উপর সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসেবে কি ব্যবহার করব। তো আমরা এটা প্রত্যেকেই জানি যে হচ্ছে যে কোনো ধাতুর প্রলেপ যদি হচ্ছে অন্য কোনো ধাতুর উপর দিতে হয় তাহলে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে সবসময় অ্যানোডে রাখতে হবে। এবার এখানে কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলেছে, বলেছে রূপার উপর সোনার প্রলেপ দিতে। তাহলে রূপো আছে তার উপর যদি সোনার প্রলেপ দিতে হয় তাহলে কি করতে হবে, বেসিক্যালি আমাদের অ্যানোডে হচ্ছে সোনাকে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের সোনাকে কোথায় রাখতে হবে, অ্যানোডে হচ্ছে রাখতে হবে, ঠিক আছে, এটা খেয়াল রেখো। তাহলে এখানে অ্যানোড হিসেবে সোনার দ্রব্যকে বা সোনাকে হচ্ছে ব্যবহার করব। এরপর কি বলেছে দেখো 2.15 বলেছে পুরনো তৈলচিত্র বায়ুর কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়। তো বেসিক্যালি পুরনো তৈলচিত্র বায়ুর H2S বা হাইড্রোজেন সালফাইড গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়। ওকে, তারপরে বলেছে কোল্ড স্টোরেজ শীতলীকরণ বা কোল্ড স্টোরেজে বেসিক্যালি শীতলীকরক হিসেবে হচ্ছে কোন গ্যাসকে ব্যবহার করা হয়। তো বেসিক্যালি এটা হচ্ছে অ্যামোনিয়া ব্যবহার করা হতে পারে, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের কোল্ড স্টোরেজ হচ্ছে শীতলীকারক রূপে হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস হচ্ছে ব্যবহার করা হয়। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন চলে আসি, আমরা বলেছি ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণকে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত। তো বেসিক্যালি ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে বলেছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে। তো বেসিক্যালি দেখো ফেরিক ক্লোরাইডের সাথে হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বেসিক্যালি অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সংকেত মানে রাসায়নিক নাম। সেক্ষেত্রে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যদি যোগ করা হয় তাহলে যে অধক্ষেপ পড়বে সেটা বেসিক্যালি আমাদের হয়ে যাবে ফেরিক হাইড্রোক্সাইড, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তার সংকেত কি হবে ফেরিক হাইড্রোক্সাইডের, FeOH হোল থ্রাইস, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের FeOH হোল থ্রাইস এটাই হচ্ছে আমাদের ফেরিক হাইড্রোক্সাইডের সংকেত। নেক্সট কোয়েশ্চেন রয়েছে আইউপ্যাক নাম লেখো। তো বেসিক্যালি কি দেওয়া আছে দেখো CH3CO CH3, এখানে দেখো আমাদের কিটোন গ্রুপ দেওয়া আছে, তাই তো। তাহলে কিটো গ্রুপ যখন দেওয়া আছে তার জন্য আমাদের কি যুক্ত হবে, নামের শেষে ওন যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এখানে ONE ওন হচ্ছে বা অন হচ্ছে যোগ হয়। তো এখানে দেখো এখানে তিনটে কার্বন আছে তার জন্য আমরা কি নিচ্ছি, প্রোপ নিচ্ছি। 2 নম্বর কার্বনে যেহেতু কিটো গ্রুপ আছে সেজন্য 2 প্রোপ, ঠিক আছে। তার সাথে N আর লাস্টে ওন যোগ হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে 2 প্রোপানন, ঠিক আছে। তাহলে এখানে নাম কি হচ্ছে 2 প্রোপানন। নেক্সট কোয়েশ্চেন চলে আসছে আমাদের মিথেন অণুতে HCH মানে কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন কোণ সেটা কত থাকে, এটা হচ্ছে 109°28' হচ্ছে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মিথেন অণুতে কার্বন হাইড্রোজেনের মাঝে যে বন্ধন কোণ সেটা সবসময় কত হবে 109°28'। ওকে, তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চেন রয়েছে পলি টেট্রাফ্লুরোইথিলিনের একটি ব্যবহার উল্লেখ করো। তো পলি টেট্রাফ্লুরোইথিলিনের একটি ব্যবহার কি, নন স্টিকের বাসনপত্র তৈরি করতে হচ্ছে এটি ব্যবহার করা হয়। ওকে, তো নন স্টিকের বাসনপত্র তৈরি করতে হচ্ছে পলি টেট্রাফ্লুরোইথিলিন হচ্ছে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখানে আমাদের টেট্রাফ্লুরোইথিলিনটা ব্র্যাকেটে দিয়েছে অ্যাকচুয়ালি পলিটাকে হাইলাইট করার জন্য, কিন্তু এখানে আমরা ব্র্যাকেট তুলে দিয়েও হচ্ছে একসাথে নাম বলতে পারি যে পলি টেট্রাফ্লুরোইথিলিন। ওকে, তো স্টুডেন্ট আই হোপ বুঝতে পেরেছো প্রত্যেকটা।
তো এইগুলো হচ্ছে আমাদেরকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার গুলোকে জানতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা কোয়েশ্চেন যতগুলো পারছো তোমরা পেজ হচ্ছে সলভ করো, তার মধ্যে যেগুলো হচ্ছে পারছো না সেগুলো অবশ্যই ইউটিউব দেখো, এবং তাছাড়া হচ্ছে চাইলে বঙ্গভাষার যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা আগের যেগুলো হয়ে গেছে সেগুলোকেও তোমরা হচ্ছে দেখতে পারো ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? এবং ডেসক্রিপশনে হচ্ছে প্রচুর ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলো থেকে হচ্ছে চেক করে নিতে পারো, অথবা তোমরা চাইলে হচ্ছে বঙ্গভাষার ইউটিউব চ্যানেলে ঢোকো, গিয়ে সেখান থেকে তোমরা হচ্ছে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে হচ্ছে দেখবে হচ্ছে মাধ্যমিকের হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের টেস্ট পেপার সলিউশন আছে, সেই প্লে লিস্ট থেকে তোমরা এক এক করে সবগুলো চেক করতে পারো। ওকে, তো স্টুডেন্ট বেসিক্যালি আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। আই হোপ তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পেরেছো, প্রত্যেকটা অ্যান্সারও বুঝতে পেরেছো, কোথাও সমস্যা নেই। আর যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাচ্ছ। এছাড়া চাইলে তোমরা টেলিগ্রামে হচ্ছে জয়েন করে সেখানেও তোমরা তোমাদের প্রবলেম গুলো জানাতে পারো, ঠিক আছে? তো স্টুডেন্ট চলো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, আর কোনো ডাউট হলে অবশ্যই হচ্ছে বঙ্গভাষায় কমেন্ট করো। ওকে।